হ্যালো এভরিওয়ান। সো মোস্ট প্রবাবলি এটাই হচ্ছে আমাদের জিএসটি এ ইউনিটের জন্য করা লাস্ট একটা মাস্টারপিস ভিডিও। তো লাস্ট 7 দিনে আমরা অ্যাকচুয়ালি কী পড়বো, তো সেটা নিয়ে একটু কথা হবে, ডিটেলে কথা হবে যে কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের ইম্পর্টেন্ট, কোনগুলোতে আমরা বেশি নজর দিব এবং প্রিপারেশন অবস্থা যদি খারাপ হয়ে থাকে সেটাকে কীভাবে ডেভেলপ করবো। সো পুরো ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমি মনে করি শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটা অনেক মনোযোগ সহকারে দেখবে এবং যে স্টেপগুলো বলা হবে জাস্ট ওই স্টেপগুলো যদি কাজে লাগাইতে পারো তাহলে ইনশাল্লাহ গুছোতে তোমার একটা সিট হবে। এখন তোমরা যেটা করো সেটা হচ্ছে যে তোমরা স্টেপগুলো ঠিকই শোনো, বাট সেটা কাজে লাগাও না, কাজে না লাগাইলে হবে না, ঠিক আছে? তুমি জাস্ট স্টেপগুলোকে এই যে 7 দিন সময় আছে সামনের, তো এই 7 দিন তুমি কাজে লাগাও। এই ভিডিওটা তুমি এখন যদি হচ্ছে দেখে থাকো তাহলে এখন থেকেই তোমার জার্নিটা স্টার্ট করো। লাস্ট 7 দিন তুমি নিজেকে আবার একটা রিস্টার্ট দাও, ঠিক আছে? তো চলো আমরা হচ্ছে শুরু করি। আরেকটা কথা হচ্ছে যে তোমরা স্টেপগুলো ফলো করার নিয়ত নিয়ে ভিডিওটা দেখো, ঠিক আছে? আমি চাই না জাস্ট তুমি ভিডিওটা দেখে চলে যাও। তুমি আমাকে যদি এতটুকু প্রমিস করতে পারো যে ভাইয়া আমি হচ্ছে আপনার স্টেপগুলা এই 7 দিন খুব ভালো মতো মানছি, তাহলে ইনশাল্লাহ তুমি গুচ্ছতে একটা সিট পেয়ে দেন এসে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা কমেন্ট করে যাবা, ঠিক আছে? তো চলো আমরা এই যে সামনে আমাদের 7 দিনের একটা চ্যালেঞ্জ, তো সেটা কীভাবে এক্সিকিউট করবো সেটা নিয়ে কথাবার্তা বলি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে একটা প্রপার একটা রুটিনের মধ্যে থাকতে হবে। বাট আমি তোমাকে এরকম বলবো না যে ভাই এই টাইমে তুমি খাও, এই টাইমে তুমি ঘুমাও, এই টাইমে তুমি পড়ো না। অনেকের দিনে পড়তে পছন্দ, অনেকের রাতে পড়তে পছন্দ, বাট এটা আসলে তোমার উপর ডিপেন্ড করবে। সো রুটিন নিয়ে বেশি মাতামাতি করো না, অন্যের রুটিন ফলো করলে তুমি ডিস্ট্রয় হয়ে যাবা। সো সেক্ষেত্রে তুমি যে রুটিনটা এতদিন পর্যন্ত মানছো সেটাই জাস্ট এতটুকু এনশোর করা ট্রাই করো। পরীক্ষার যে সময়টা, অর্থাৎ আমাদের পরীক্ষা যদি 11টা থেকে 12টা পর্যন্ত হয়, বা যদি 11:30 থেকে 12টা পর্যন্ত হয়, 12:30 পর্যন্ত হয়, তো সেক্ষেত্রে ওই টাইমটা যাতে তুমি অ্যাক্টিভ থাকো, তো ওই টাইমটা ঘুমানো যাবে না। সো তোমরা ট্রাই করবা যে তোমাদের যে রুটিনটা আছে সেটাই ফলো করার। এখন কথা হচ্ছে রুটিনটা তো ফলো করবো, বাট আমি পড়বোটা কি, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তার একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে আমাদের প্রতিদিন কিন্তু হচ্ছে এক্সাম হচ্ছে। তো তোমরা যেটা করবা যে প্রত্যেক দিন একটা করে অন্ততপক্ষে মডেল টেস্ট রাখার ট্রাই করবা, ঠিক আছে? আমরা যেটা করছি যে রাত 10টার দিকে আমরা হচ্ছে প্রতিদিন একটা করে মডেল টেস্ট রাখছি। এখন মডেল টেস্ট দেওয়ার পিছনের উদ্দেশ্য এরকম না যে আমাকে বেশি মার্ক পাইতে হবে, 100-র মধ্যে 60 পাইতে হবে, 70 পাইতে হবে, 80 পাইতে হবে, না। তুমি যদি ভাই মডেল টেস্টে 10ও পাও, 20ও পাও, 30ও পাও, 40ও পাও, কোনো ম্যাটার না। এটা তোমার রিয়াল ভর্তি পরীক্ষা না। এটা শুধুমাত্র এই কারণেই দিতে হবে আমাদেরকে যাতে করে আমরা পরীক্ষার সাথে এঙ্গেজ থাকি, ঠিক আছে? আমরা যাতে টাইম ম্যানেজমেন্টটা শিখে যাই, আমরা যাতে হঠাৎ করে গুচ্ছভর্তি পরীক্ষার হলে গিয়ে এরকম আবিষ্কার না করি যে না আমার মানে পরীক্ষা দেওয়ার মানে অভ্যাসটাই আমার নাই, এরকম যাতে না হয়। সো পরীক্ষা দেওয়ার একটা এক্সপিরিয়েন্স নিয়ে এই যে 7 দিন আমরা সামনে থাকবে, প্রত্যেক দিন আমরা ট্রাই করবো। 19, 20, 21, 22, 23, 24, 25, 26 তারিখেও তুমি চাইলে একটা এক্সাম দিতে পারো, দিয়ে 27 তারিখে তুমি ভর্তি পরীক্ষার হলে যাবা। এতটুকু তুমি হচ্ছে নিজের সাথে নিজে প্রমিস করো যে আমি প্রত্যেক দিন একটা করে মডেল টেস্ট দিব, একটা করে হইলেও দিব। আর যারা অফলাইনে দাও তারা দিনের বেলা অফলাইনে দিবা, রাতের বেলা চাইলে তুমি হচ্ছে এক্সাম দিতে পারো। তুমি আমাদের এখানে এক্সাম দিতে পারো, চাইলে অন্য জায়গায় এক্সাম দিতে পারো। আমাদের এখানে এক্সাম দিতে হবে নট লাইক দ্যাট, তুমি ইচ্ছা মতো তুমি এক্সাম দিতে পারো। বাট আমরা যেটা করছি তোমাদের জন্য সবথেকে কনভিনিয়েন্ট একটা টাইম, রাত 10টার দিকে আমাদের এক্সাম শুরু হয় এবং আমাদের এক্সামটা কিন্তু সারা দিনই চলে। অর্থাৎ তুমি চাইলে তোমার নিজস্ব মানে ইচ্ছা মতো তুমি চাইলে এক্সাম দিতে পারবা, তোমার নিজস্ব টাইম এক্সাম দিতে পারবা, কোনো প্রবলেম নেই। আর যদি কোনো এক্সাম তুমি মিসও করে ফেলো, কথার কথা ধরো তোমার একটা এক্সাম মিস হয়ে গেছে, তুমি আজকে এক্সাম না দিয়ে সেই এক্সামটা কালকে দিতে চাচ্ছ, এটারও ব্যবস্থা আছে আমাদের ওয়েবসাইটে। জাস্ট ঢুকবা এবং প্রিভিয়াস এক্সামে ক্লিক করে তুমি এক্সাম দিতে পারো, কোনো প্রবলেম নাই। সো এখন তোমরা 7 দিনে অন্ততপক্ষে 7টা মডেল টেস্টে তোমরা অ্যাটেন্ড করবা, ঠিক আছে? এখন আসো যে আমরা কোন কোন স্টেপগুলো ফলো করব। তো তুমি যখন আমি ধরে নিলাম তুমি হইলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টা সাবজেক্ট দাগাচ্ছ। এই 4টা সাবজেক্ট দাগাইলে তুমি ট্রাই করবা যে প্রতিদিন অন্ততপক্ষে এখন 2টা করে সাবজেক্ট ডিভিশন দেওয়ার, ঠিক আছে? 2টা করে সাবজেক্ট রাখতেই হবে। আমি সবাইকে বলি 4টা সাবজেক্টই রাখো, কারণ ভর্তি পরীক্ষার হলে গিয়ে তোমাকে সবগুলো সাবজেক্টের উপরে যেহেতু পরীক্ষা দিতে হচ্ছে, ওই মাইন্ডসেটটা রেডি করার জন্য অল্প অল্প করে তুমি ধরো দিনে 2 ঘন্টা সময় দাও ফিজিক্সের পিছনে, তুমি কেমিস্ট্রির পিছনে 2 ঘন্টা দাও, ম্যাথের পিছনে 3 ঘন্টা দাও, বায়োলজির পিছনে 1 ঘন্টা দাও, কোনো প্রবলেম নাই। এভাবেও তুমি সাজাইতে পারো, চাইলে তুমি আরেকটু বেশি টাইম নিয়ে পড়তে পারো, বাট এখন পড়তে হবে, ঠিক আছে? তো এই হইলো প্রসেস। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যারা দাগাবা চেষ্টা করবা অন্ততপক্ষে 2টা সাবজেক্ট প্রতিদিন পড়ার বা এই 7 দিন, অথবা তুমি সর্বোচ্চ 4টা সাবজেক্টও নিতে পারো। আর যারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা এগুলো দেখাচ্ছ, বা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ দেখাচ্ছ, তারা ট্রাই করবা প্রত্যেকটা দিনই এই 4টা সাবজেক্ট যাতে তোমার পড়ার টেবিলে থাকে। তুমি ফিজিক্সও পড়বা, কেমিস্ট্রি পড়বা, বায়োলজি পড়বা, বাংলাও পড়বা, বা ইংলিশও পড়বা, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা হচ্ছে এখন প্ল্যানিংগুলো দেখা স্টার্ট করি যে আমরা কী কী পড়বো এই 7 দিনে। এই যে প্রসেসটা আমি তোমাদেরকে দেখাবো, এই প্রসেসটা যারা এতদিন ভালো মতো পড়ে আসছো, এখন রিভিশন দিতে যাচ্ছ, তাদের ক্ষেত্রেও যেমন হেল্প করবে। আর তোমার যদি এখনও কিছু গ্যাপ থেকে থাকে যে ভাইয়া মনে হচ্ছে যে এখনও ফিজিক্সটা ওইভাবে পড়া হয় নাই, কেমিস্ট্রি আমার গোছানো হয় নাই, তুমি জাস্ট এই চ্যাপ্টারগুলোর উপরে এখন ফোকাস বাড়াও। জাস্ট যদি এই চ্যাপ্টারগুলো তুমি ভালো মতো কমপ্লিট করে যেতে পারো,
চান্স পাওয়ার জন্য যতটুকু মার্ক লাগে অতটুকু তোমার আসবে। অনেকেই বলতেছো যে ভাইয়া 60+ নাম্বার আমি কেমনে আনবো, আমার 100 দরকার নাই তো, আমার ফিজিক্সে 25-এর মধ্যে 25 তো পাইতে হবে না, আমার 25-এর মধ্যে 16 পাইলে হবে, 17 পাইলেও হবে, তো সেই মার্কটা আমি কেমনে আনবো, কোন কোন চ্যাপ্টার পড়লে আসবে সেটা দেখি একটু। ফিজিক্স প্রথম পত্র আমাদেরকে পড়তে হবে প্রথম চ্যাপ্টার, অর্থাৎ হচ্ছে প্রথম চ্যাপ্টার বলতে আমি এটা বুঝাচ্ছি না যে ভৌত জগৎ ভেক্টর এগুলো না, আমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার বুঝাচ্ছি, নিউটনীয় বলবিদ্যা। এই জায়গা থেকে 3টা থেকে 4টা কোশ্চেন প্রত্যেক বছরই আসে এবং এবছর আসার সম্ভাবনা আরও বেশি, কারণ যশোরের বিগত হিস্ট্রি যদি তুমি চেক করো, আমাদের এক্সাম ব্যাচে দেখবা যে বিগত 10 বছরের তোমার যশোরের প্রশ্ন দেওয়া আছে। জাস্ট ওইটা দেখলে তুমি বুঝবা যে যশোর নিউটনীয় বলবিদ্যা থেকে প্রশ্ন করতে পছন্দ করে। তারা হয় ব্যাংকিং কোন থেকে প্রশ্ন দিবে, না হলে তারা দেখা যাচ্ছে যে জড়তর ভ্রামক থেকে প্রশ্ন দিবে। তো তুমি কিন্তু এগুলো আমাদের সাজেশনে পেয়ে যাবা, অথবা তুমি যে কোয়েশ্চেন ব্যাংক ফলো করো ওখানেও দেখবা আছে। বাট আমি বলতেছি যে তোমাকে টপিকগুলা ধরে ধরে আগাইতে হবে। এখন কথার কথা, এখানে তোমার যে চ্যাপ্টারগুলো লেখা আছে এই চ্যাপ্টারগুলো ধরো তোমার পড়া আগে হয়েছে, এখন তোমার কাজ হবে এই 7 দিনে তুমি যখনই ফিজিক্স পড়তেছো এগুলো রিভিশন দেওয়া, ঠিক আছে? পার্টিকুলার একটা টাইমে ধরো তুমি সকালবেলা 2 ঘন্টা রাখলে ফিজিক্সের জন্য, তুমি ফিজিক্সের এই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো এখন পড়বা। প্রথম কথা হচ্ছে নিউটনীয় বলবিদ্যা পড়তে হবে। এরপরে আসো কাজ, ক্ষমতা, শক্তি, এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। এবং মহাকর্ষ অভিকর্ষ, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, বাট এটা হলো মহাকর্ষ অভিকর্ষ হবে। তো মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারটা তোমাকে কিন্তু পড়তে হবে। পদার্থবিজ্ঞানের প্রথম পত্রে যদি আমি বলি সবথেকে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা ঢাকা ইউনিভার্সিটিও পছন্দ করে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন করতে, গুচ্ছও প্রশ্ন করে, এর আগের বছরও গুচ্ছ এখান থেকে ভালো পরিমাণে প্রশ্ন করছে, এটা হলো পর্যায়বৃত্ত গতি। এই চ্যাপ্টারটা কোনোভাবে মিস দেওয়া যাবে না। তার মানে আমার ফিজিক্স ফার্স্ট পেপারে আমি যদি 8টা চ্যাপ্টার হিসাব করি শর্ট সিলেবাসের, 8টা চ্যাপ্টারের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো হইল এই 4টা চ্যাপ্টার, নিউটনীয় বলবিদ্যা, কাজ, ক্ষমতা, শক্তি, মহাকর্ষ অভিকর্ষ, পর্যায়বৃত্ত গতি। এই 4টা চ্যাপ্টার আমরা খুবই ভালো মতো পড়বো। এবং আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা হলো টপিক ওয়াইজ আগাবো, অর্থাৎ সবগুলা জিনিস পড়া যাবে না। তোমার হচ্ছে নিউটনীয় বলবিদ্যার জন্য আমাদের গুনে গুনে জাস্ট জিএসটিতে মাত্র 6টা টপিক লাগে বা 4টা টপিক লাগে, জাস্ট ওগুলো তোমরা হচ্ছে পড়বা, ঠিক আছে? এখন এটা পড়ার জন্য তুমি কোয়েশ্চেন ব্যাংকের হেল্প নিতে পারো, কোয়েশ্চেন ব্যাংক অ্যানালিসিস করে পড়তে পারো, অথবা আমাদের এক্সাম ব্যাচে দেখবা যে ওয়েবসাইটে যারা মানে এক্সাম ব্যাচে যারা যুক্ত আছো তারা দেখবা ওয়েবসাইটে ঢুকে শিওর কমন সাজেশন নামে একটা অপশন আছে, জাস্ট ওখানে ক্লিক করলেই তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের কোন কোন জিনিস ইম্পর্টেন্ট সেগুলো সাজেশন দেওয়া আছে, জাস্ট অতটুকুই পড়বা, এর বাইরে তোমাকে একটা লাইনও পড়তে হবে না। এবার আসো দ্বিতীয় পত্রের ক্ষেত্রে। দ্বিতীয় পত্রের ক্ষেত্রে এর আগের বছর বেশি কোয়েশ্চেন আসছে, বাট দ্বিতীয় পত্র থেকে দেখা যাচ্ছে যে 25টা কোয়েশ্চেনের মধ্যে আমাদের কিন্তু 11টা থেকে 12টা কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে? তো দ্বিতীয় পত্রের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো তাপগতিবিদ্যা। এখান থেকে দুইটা থেকে 3টা কোয়েশ্চেন কিন্তু আসার চান্স বেশি, এবং এর বেশিও আসতে পারে, কারণ এখানে টপিকগুলো অনেক মানে স্যারদের পছন্দ। সো তাপগতিবিদ্যাটা খুবই ভালো মতো পড়া ট্রাই করো। এরপর আসো চলতরিৎ। চলতরিৎটা মিস দেওয়া যাবে না। চলতরিৎ থেকে আমাদের একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন আসতে পারে, তো আমি তোমাদেরকে এখানে একটা হ্যাক শিখাই দিই, সেটা হলো মহাকর্ষ অভিকর্ষ থেকে কিন্তু তোমাদের একটু হ্যান্ড ক্যালকুলেশনটা বেশি লাগে। তো যদি এখানে দেখো যে তোমাদের হ্যান্ড ক্যালকুলেশনের ঝামেলা হচ্ছে, তাহলে তুমি সেটা স্কিপ করবা, কারণ কম টাইমের মধ্যে যেহেতু ভাই তুমি অ্যান্সার করতেছো, তুমি হয়তো বা হ্যান্ড ক্যালকুলেশনে পারবা না। তো তুমি চেষ্টা করবা মহাকর্ষ অভিকর্ষ যেগুলো বড় ম্যাথ, আমাদের এক্সাম ব্যাচে দেখবা যে কিছু ম্যাথ দেওয়া থাকবে, যে ম্যাথগুলো তুমি কম টাইমের মধ্যে অ্যান্সার করতে পারতেছো না। এটাই হচ্ছে সলিউশন, যে তুমি এই ম্যাথগুলো স্কিপ করবা, সহজগুলো অ্যান্সার করবা। ফিজিক্সে যদি এরকম কোনো ম্যাথ চলে আসে যেগুলো করতে আমার অনেক বেশি টাইম লাগতেছে, সেগুলো তুমি স্কিপ করবা, ঠিক আছে? তো চলতরিতে এরকম কিছু প্রবলেম থাকতে পারে যেগুলো তুমি হচ্ছে চেষ্টা করবে স্কিপ করার, অথবা একদম শেষে করার, যখন তোমার সব কিছু হয়ে গেছে দেন তুমি ট্রাই করবা। এবার আসো অষ্টম চ্যাপ্টার। অষ্টম চ্যাপ্টারটা হচ্ছে আমাদের ম্যাথ করার জন্য বেটার, এবং নবম চ্যাপ্টারটা থেকেও কিন্তু আমাদের খুব ভালো পরিমাণে প্রশ্ন আসে, 2 থেকে 3টা কোয়েশ্চেন আসে। তার মানে এই যে আমি ফিজিক্সের যে 4টা চ্যাপ্টার দেখালাম দ্বিতীয় পত্রের, এই 4টা চ্যাপ্টার আমরা বারবার রিভিশন দিব, এবং আমরা যে টাইপগুলো দিয়েছি জাস্ট ওই টাইপগুলোই বারবার করব। টাইপগুলোর বাইরে বা টপিকগুলোর বাইরে একটা টাইপও দেখার দরকার নেই, জাস্ট এতটুকু বিলিভ রাখো, কারণ আমরা যে টাইপগুলো তোমাদেরকে দিয়েছি সেটা জিএসটি এবং এবছর প্রশ্ন করবে যশোর, তাদের অ্যানালাইসিস করে, অর্থাৎ তাদের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করেই কিন্তু আমরা ওরা যে এরিয়াগুলো থেকে প্রশ্ন করতেছে ওই এরিয়াগুলোকে কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি, ঠিক আছে? আর তোমরা যারা এক্সাম ব্যাচে নাই তারা কি করবা, তারা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক ধরে ধরে তুমি কোয়েশ্চেন ব্যাংকে যে টাইপগুলো আসতেছে জাস্ট ওগুলো স্টার করে রাখবা, এবং ওগুলা তোমার কোয়েশ্চেন ব্যাংক থেকে, অথবা তুমি যে অ্যাডমিশন গাইড পড়তেছো সেটা জয়কুল হইতে পারে, সেটা উদ্ভাস হইতে পারে, সেটা অ্যাসপেক্ট হইতে পারে, যে বই থেকে পড়তেছো জাস্ট ওই বই থেকেই তোমাকে টাইপগুলা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আর দিন শেষে চেষ্টা করবা যে যেহেতু এখন চ্যাপ্টার ওয়াইজ এক্সাম তুমি চাইলে দিতেও পারো, তোমার যদি টাইমে কুলায় তুমি দিতে পারো, কোনো প্রবলেম নাই। আমাদের এখানে সবগুলো চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দেওয়া আছে, বাট তুমি চাইলে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম এখন না দিয়ে প্র্যাকটিস করতে পারো, যেহেতু তুমি মডেল টেস্ট দিচ্ছ প্রতিদিন। সো
চাইলে এক্সাম দিতেও পারো, এটা তোমার উপর ডিপেন্ড করবে এখন বর্তমানে। আচ্ছা, তো এইভাবে আমরা আগাবো। আর বাকি চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে একটু বলে দেই, সেটা হচ্ছে যে প্রথম চ্যাপ্টার অর্থাৎ পদার্থবিজ্ঞানের প্রথম চ্যাপ্টারটা হইলো ভৌত জগৎ এবং পরিমাপ। তো এগুলা থেকে কিন্তু তোমার মুখস্থ টাইপের কোশ্চেন বেশি আসে, ঠিক আছে। ভেক্টর থেকেও কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম খুব কম আসে জিএসটিতে, দেখা যাচ্ছে যে একটু তোমাকে থিওরি বেস কোশ্চেন দিয়ে দিল, তো সেগুলো একটু করতে হবে। আদর্শ গ্যাস থেকেও যখন তুমি পড়বা দেখবো স্বাধীনতার মাত্রা চাইছে, অথবা তোমার খুবই সিলি টাইপের কিছু দিয়ে দিছে যেটা তোমার থিওরি পার্টটাই ক্লিয়ার করছো। ইসাক স্যারের সারসংক্ষেপ পড়লে আশা করছি ভৌত জগৎ, ভেক্টর আর আদর্শ গ্যাস এটার বাইরে তোমাকে কিছু করতে হবে না। ম্যাথমেটিক্যাল টার্ম তুমি দেখো, কোনো প্রবলেম নাই, বাট স্টিল এগুলো থেকে তোমার থিওরি বেস কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি। আর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্ষেত্রে ভৌত আলোক বিজ্ঞান থেকে থিওরি বেস কোশ্চেন আসে, সেমিকন্ডাক্টর থেকেও দেখা যায় যে থিওরি বেস কোশ্চেনটা বেশি আসতেছে। লজিক গেট ওভাবে পড়ার দরকার নেই, বাট তুমি একটু অর্গেট নর্গেট সম্পর্কে একটু ধারণা নিয়ে যাও, ঠিক আছে। তো এই হলো ব্যাপার স্যাপার। আর আমি বারবার বলতেছি এখানে আমি কোনো রুটিন দিতেছি না, আমি জাস্ট তোমাকে প্ল্যানিং বলতেছি ভাই। ফিজিক্সের ক্ষেত্রে তুমি জাস্ট এই চ্যাপ্টারগুলো লাস্ট মোমেন্টে এসে রিভিশন দাও, ঠিক আছে। এগুলো থেকেই তোমার চান্স পাওয়ার জন্য যতটুকু লাগে অতটুকু কভার হয়ে যাবে। আর যাদের প্রিপারেশন ভালো আছে তারা প্রত্যেকটা চ্যাপ্টারেই দেখো, বাট এই চ্যাপ্টারগুলো বেশি বেশি দেখো, তাহলে তোমার যে মার্কটা পাওয়ার সম্ভাবনা ছিল, ধরো তুমি 18 পাইতা, সেখানে তুমি আরও বেশি নাম্বার পাইছো, 20 পেয়ে গেছো, ঠিক আছে। বা তুমি সেখানে 13-14 পাওয়ার কথা, সেখানে তুমি 18-19-20 পেয়ে গেছো। তো অবশ্যই এই চ্যাপ্টারগুলো ভালো মতো দেখতে হবে। এরপর আসো কেমিস্ট্রি নিয়ে আমাদের সবারই আতঙ্ক কাজ করে যে কীভাবে পড়বো না পড়বো। অনেকেই বলতেছে ভাই মেইন বুক পড়া লাগবে নাকি জিএসটি প্রশ্ন ব্যাংক পড়া লাগবে নাকি ভার্সিটি প্রশ্ন ব্যাংক পড়া লাগবে, আবার অনেকে বলে কেমিস্ট্রি প্লাস পড়বো নাকি অ্যাসপেক্ট পড়বো। তো অনেক ধরনের তোমাদের চিন্তাভাবনা আছে। তো আমি এখানে আগে যে চ্যাপ্টারগুলো সব থেকে ইম্পর্টেন্ট সেগুলো একটু বলে দিই। এই চ্যাপ্টারগুলো তোমাকে দেখতে হবে, যেমন তৃতীয় অধ্যায় অর্থাৎ মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এই চ্যাপ্টারটা থেকে কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে হচ্ছে কোশ্চেন থাকে। তো দেখা যায় যে কখনো 4টা বা 5টা কোশ্চেন আসতে দেখা যায়, এর বেশিও আসতে পারে, কারণ প্রথম পত্র থেকে স্যারা যখনই কোশ্চেন করে স্যারেরা ওই একই মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে বারবার দেখবা যে একবার। এবং এখানে একটা মজার ফ্যাক্ট হচ্ছে কি, মৌলের পর্যায়বৃত্ত ধর্মের প্রশ্নগুলো না রিপিট কোশ্চেন, অর্থাৎ তুমি দেখবা যে কোনো না কোনো ভার্সিটিতে আসছে, হয় ঢাকা ইউনিভার্সিটি 18-19-এ আসছে, সেটাই তোমার বেলা তুলে দিছে। তো এই জিনিসটা তুমি এনশিওর থাকো যে এমন আহামরি কোশ্চেন তুমি পাবা না যেটা তুমি দেখো নাই। জাস্ট তৃতীয় চ্যাপ্টারটা ভালো মতো করতে হবে। এখন তৃতীয় এবং চতুর্থ চ্যাপ্টারের ক্ষেত্রে জিএসটির দাগানো মূল বইটা পড়াটা সব থেকে সেফ, কারণ দাগানো মূল বই থেকে তোমার থিওরি অংশটা কভার হবে। সো তুমি জাস্ট যদি দাগানো মূল বইটা পড়ে যাও তাহলে তুমি এটা পেয়ে যাবা। আর দাগানো বই যদি তোমার আগে থেকে থাকে সেটা হবে, অথবা আমাদের এক্সাম ব্যাচে দেখবা যে দাগানো মূল বই দেওয়া আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে। তুমি ওখান থেকে কেমিস্ট্রি যে পার্টটা আছে সেটা জাস্ট আমাদের ওয়েবসাইট থেকে ক্লিক করে কিন্তু ওটা পড়ে ফেলতে পারবা, অথবা তুমি ওখানে দাগানো বইটা পাবো, ওইটা জাস্ট তোমার বই একটু দাগায় রাখবা, শেষ। জিএসটির দাগানো বইটা কিন্তু মেডিকেলের মতো অত ভাস্ট না, কিছু সিলেক্টিভ টপিক আছে, জাস্ট ওইটা তোমাকে পড়তে হবে, খুব বেশি টাইম লাগবে না এখানে। হ্যাঁ, একটা চ্যাপ্টার পড়তে সর্বোচ্চ তোমার 15 থেকে 20 মিনিট টাইম লাগবে, এর বেশি তোমার লাগবে না। আচ্ছা, তো এইভাবে আমাদেরকে রসায়নের প্রথম পত্রের এই তৃতীয় এবং চতুর্থ অধ্যায় পড়তে হবে। এখন অনেকে বলতে পারো ভাইয়া কর্মমুখী রসায়ন এবং গুণগত রসায়নের ক্ষেত্রে কী করব। গুণগত রসায়নের ক্ষেত্রে টাফ কোশ্চেন আসে না। তো গুণগত রসায়নের ক্ষেত্রে তোমরা যে কোনো একটা কোশ্চেন ব্যাংক, জিএসটি কোশ্চেন ব্যাংক যদি খুলো, সেখানেও দেখবা যে কোশ্চেনগুলো কিন্তু খুব একটা টাফ না। দাব্যতার গুণফল থেকে কোশ্চেন আসতেছে, বা ধরো তোমার কথার কথা ওখানে গুণগত রসায়ন থেকে যে থিওরি কোশ্চেনগুলো আছে এগুলা কিন্তু তুমি জাস্ট একবার দেখলেই হয়ে যাবে, ঠিক আছে। তো গুণগত রসায়ন এবং কর্মমুখী রসায়নটাকে থিওরি পার্টের জন্য বেশি গুরুত্ব দাও। আর তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে ডিটেলে পড়ো, দাগানো বইটা ডিটেলে পড়ো, বাকি চ্যাপ্টারগুলো পড়ো, কোনো প্রবলেম নাই। বাট এই 3 এবং 4 নম্বর যে চ্যাপ্টারটা আছে এটা বারবার তোমাকে রিভিশন দিতে হবে। ভর্তি পরীক্ষার আগে যাওয়ার আগেও তুমি এই 2টা চ্যাপ্টার রিভিশন দিয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, এখন আসলে জৈব রসায়ন নিয়ে অনেকেরই প্রবলেম থাকে, বাট মজার ব্যাপার হচ্ছে যে জৈব রসায়নটা জিএসটির জন্য অত ভাস্ট আকারে পড়তে হয় না। যে জৈব রসায়নের জন্য 2টা ট্রিক্স আছে। একটা ট্রিক্স হলো বইয়ে জিএসটি যে দাগানো বইটা আছে সেটা থেকে মাত্র যে আমরা যে টপিকগুলো দিয়ে দিয়েছি, জাস্ট 8টা টপিক আছে, জাস্ট ওটা পড়লেই হবে। এবং এর বাইরে তুমি চাইলে কিছু কোশ্চেন সলভ করতে পারো। বাট সব থেকে জৈব রসায়নের যেটা আমাদের ইন্টারেস্টিং পার্ট সেটা হলো হাজারি স্যারের এমসিকিউ পড়লে কিন্তু অনেকটা কাভার হয়ে যায়। 50% তো কাভার হবেই, 60% কাভার হবেই। বাকিটা তুমি হচ্ছে মূল বই থেকে জাস্ট যদি দাগানো অংশগুলা বা এরিয়াগুলো একটু পড়ে যাও, দেখবা যে তুমি অনেকটা অ্যান্সার করতে পারতেছো। অথবা ফুল অ্যান্সার না করতে পারলেও দেখা গেছে যে ধরো কথার কথা 6টা প্রশ্ন আসছে, তুমি 4টা কোশ্চেন পেরে আসছো, ঠিক আছে। তো এই জন্য আমি বলবো যে জৈব রসায়নের ক্ষেত্রে এক্সট্রা কোনো হচ্ছে পেইন নেওয়ার দরকার নেই। তুমি জাস্ট যে টপিকগুলো আছে এগুলাই জাস্ট পড়ে যাও। বাকি যদি কোনো কোশ্চেন বাইরে থেকে আসে তোমার জন্য যেটা হার্ড হবে বাকিদের জন্য হার্ড হবে, সো ওইটা না পারলেও চান্স মিস হবে না। জৈব রসায়ন নিয়ে অত প্যারা নেওয়ার দরকার নেই, জাস্ট মূল বই থেকে টপিকগুলো একটু পড়ো এবং তুমি এর হাজারি স্যারের যে এমসিকিউগুলো আছে এগুলো একটু সলভ করো। আর হাজারি স্যারের এমসিকিউয়ে দেখবা যে কিছু কোয়েশ্চেন থাকবে যেগুলো হচ্ছে তোমার একদম মুখস্থ টাইপের, ওগুলো তো মুখস্থ করবাই। বাকি একটু যদি হচ্ছে ভাবনা চিন্তার বিষয় থাকে সেগুলো তুমি একটু ভেবে চিন্তে অ্যান্সার করবে, কারণ এমনভাবে তুমি হাজারি স্যারের এমসিকিউ সলভ করবা মনে হবে যে যাতে আমি জিএসটি ভর্তি পরীক্ষার হলে বসে আছি, এভাবে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করো। আর জৈব রসায়নের যে এক্সাম আছে চ্যাপ্টার ওয়াইজ, তো সেটা একটু দিয়ে দেখো যে তোমার কোন কোন জায়গাতে ল্যাকিংস আছে, তাহলে তুমি বুঝতে পারবা, ঠিক আছে। এবার আসো
সেকেন্ড পেপারের ক্ষেত্রে জৈব রসায়ন বাদে আমাদের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হলো পরিবেশ রসায়ন এবং পরিমাণগত রসায়ন। যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছ তারা নিশ্চয়ই জানো পরিবেশ রসায়নটা থেকে কতভাবে কোশ্চেন তৈরি করা যায় যদি আমি থিওরি কোশ্চেন করতে চাই। তো পরিবেশ রসায়নটা তোমরা মূল বইই পড়বা, এটা আমি বলবো মূল বইটা পড়া বেটার, দাগানো বইটা পড়া বেটার। এখানে উল্টাপাল্টা কেমিস্ট্রি প্লাস পড়ো, এটা পড়ো সেটা পড়ো, এগুলো দরকার নাই। তুমি জাস্ট মূল বইটা খুলবা, খুলে পরিবেশ রসায়নটা দাগানো যে অংশগুলো আছে ওগুলো পড়বা। আর পরিমাণগত রসায়নও সেম, পরিমাণগত রসায়নে এখানে কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম থাকে। তো আমি এক্ষেত্রে তোমাকে বলবো যে তুমি যদি হাজারি স্যারের এমসিকিউ করতে পারো তাহলে তোমার ম্যাথমেটিক্যাল টার্মও হয়ে যাচ্ছে। আর পরিমাণগত রসায়নটাতে লাস্ট মিনিটে এসে প্রশ্নগুলো একটু বেশি দেখবো, অর্থাৎ জিএসটির প্রশ্ন যেগুলো আছে সেগুলো একটু বেশি দেখতে পারো, তাহলেই তোমার হয়ে যাবে। জিএসটির আসলে কোশ্চেন খুব একটা নাই। জিএসটির আন্ডারে যে ভার্সিটিগুলো আছে, যেমন ধরো হাজি দানেশ, এরপর তোমার হচ্ছে যশোরের যে কোশ্চেনগুলো আমরা দিয়ে দিছি, তো যশোরের যে কোশ্চেনগুলো থাকবে পরিমাণগত রসায়নের জাস্ট ওগুলো তুমি দেখতে পারো, তাহলে তুমি ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে যাবে যে পরিমাণগত রসায়ন থেকে যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আসবে সেগুলো আসলে কোথা থেকে আসতেছে। আশা করছি ক্লিয়ার। তো এই ছিল আমাদের কেমিস্ট্রির বিষয়বস্তু। কেমিস্ট্রি খুব একটা কঠিন না যদি তুমি টেকনিক্যালি পড়তে পারো। জাস্ট তোমার যদি এখনও পর্যন্ত গ্যাপ থেকে থাকে যে ভাইয়া আমার তেমন কিছুই পড়া হয় নাই, তুমি যদি আমাকে বলো যে কোন চ্যাপ্টারগুলো আমি এই শেষ সময় এসে দেখবো, তাহলে আমি বলবো রসায়ন প্রথম পত্রের ক্ষেত্রে 3 এবং 4 এই দুইটা চ্যাপ্টার, এবং জৈব রসায়নের ক্ষেত্রে মেইন বইয়ের জাস্ট দাগানো যেগুলো আমরা দিয়ে দিছি ওগুলা, এবং পরিবেশ রসায়ন আর পরিমাণগত রসায়নটার মেইন বুক আর হাজারি স্যারের এমসিকিউ, এতটুকুই তোমার কেমিস্ট্রি পড়া। তুমি যদি এতটুকু কমপ্লিট করতে পারো তাহলে আমি তোমাকে চ্যালেঞ্জ দিতে পারি যে তোমার কেমিস্ট্রিতে তুমি যে মার্কটা তুমি আশা করো না সেটাও তুমি পাবা, ঠিক আছে? কারণ কেমিস্ট্রিতে এর বাইরে কী করবে, কোনো কোশ্চেন করার জায়গা নেই। সো এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। এখন যারা উল্টাপাল্টা অনেক জিনিস পড়তেছো যে ভাই এই কোশ্চেন ব্যাংক সেই কোশ্চেন ব্যাংক পড়তে পারো, কোনো প্রবলেম নেই। বাট দেখো সবার প্রিপারেশন লেভেল কিন্তু সেম না, যেহেতু সেম না তুমি তোমার ক্যালিবার বুঝে আগাও, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তো এরপরে আসো যে ম্যাথ যারা অ্যান্সার করতেছো, তো ম্যাথের জন্য একটু বলে দিই। ম্যাথ অ্যান্সার করার সময় আমাদের যেটা প্রবলেম হয় যে আমরা যেহেতু 1 ঘন্টা মাত্র টাইম পাই, তো 1 ঘন্টার মধ্যে ম্যাথটা অ্যান্সার করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। ম্যাথের আমাদের 25টা কোয়েশ্চেন থাকে, তো 25টা কোয়েশ্চেন সলভ করাটাও একটা বড় টাফ জিনিস, এবং জিএসটির প্রশ্নের ফন্টটা এত মানে ছোটো যে তোমার আসলে যদি চোখের প্রবলেম থাকে তাহলে দেখবা যে কোনো কোয়েশ্চেন মিস হয়ে যেতে পারে। তো এই কারণে তোমরা যে চ্যাপ্টারগুলো থেকে নাম্বার তোলাটা ইজি সেগুলো একটু পড়ো। যেমন ধরো উচ্চতর গণিতের ক্ষেত্রে এখানে তৃতীয় চ্যাপ্টার এখানে একটু ভুল করছে, মিস্টেক করছে আমাদের এডিটর। এটা হলো এখানে 7ম চ্যাপ্টার হবে, অর্থাৎ সংযুক্ত কোণের ত্রিকোণমিতি। সংযুক্ত কোণের ত্রিকোণমিতিতে জাস্ট আমরা যদি প্রশ্ন ব্যাংকেট আমরা যে টাইপগুলো দিয়ে দিয়েছি, বা তুমি যদি নর্মালি সলভ করে থাকো অন্য জায়গা থেকে, সেটা পড়লেও তোমার হয়ে যাবে। তার মানে 3, 4, 7 অর্থাৎ সরলরেখা, বৃত্ত এবং সংযুক্ত কোণের ত্রিকোণমিতি যদি আমি পারি, আমার যদি টাইপগুলো সব কভার হয়ে থাকে তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। আবার এখানে মজার ব্যাপার হচ্ছে সব টাইপ কিন্তু জিএসটির জন্য লাগে না। জিএসটিতে আমাদের জাস্ট স্পেসিফিক কয়টা টপিক লাগে, কারণ সরলরেখা তো অনেক টপিক, বাট জিএসটিতে লাগতেছে মাত্র 6টা টপিক। তো এই 6টা টপিকই জাস্ট শেষ সময় এসে আমি রিভিশন দিব, ঠিক আছে? তো অলরেডি আমরা সেগুলো দিয়ে রাখছি, তো তোমরা দেখবো ওয়েবসাইটে দেওয়া আছে, জাস্ট অতটুকু তোমরা তোমাদের যে কোয়েশ্চেন ব্যাংক আছে সেখান থেকে পড়তে পারো। আর কেমিস্ট্রির জন্য আমরা যেভাবে বলছিলাম যে এখানে মেইন বুক পড়তে হবে, ম্যাথের জন্য তো আমাকে মেইন বুক পড়তে হচ্ছে না। তো আমরা কিন্তু জাস্ট কোয়েশ্চেন ব্যাংক যদি আমি প্র্যাকটিস করি, প্লাস আমি যদি এক্সামটা দেই, তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। তো এই হলো ব্যাপার যে তোমরা যারা প্রথম পত্রের জন্য পড়তে যাচ্ছ, একদমই ইজি একটা সলিউশন হচ্ছে যে এই 3টা চ্যাপ্টার আমি খুবই ভালো মতো করে যাব, তাহলে আমার মার্ক মিস হবে না, অর্থাৎ আমার যে প্রশ্নগুলো আসবে আমি অন্তত অ্যান্সার করতে পারবো। আর হচ্ছে অন্তরীকরণ করা যেতে পারে, অর্থাৎ যারা অন্তরীকরণ এবং যোগজীকরণ ভালো পারো তারা চেষ্টা করবে লাস্ট মোমেন্টে অন্তরীকরণটা করার, কারণ অন্তরীকরণ থেকে সবথেকে সহজ কোশ্চেনগুলো কিন্তু এসে থাকে, যদি আসে তাহলে সহজ কোশ্চেন আসবে। আর যোগজীকরণ যারা এক্সট্রিম লেভেলে ভালো পারো তারা যোগজীকরণও দেখবা, যোগজীকরণ থেকে তুমি চাইলে অ্যান্সার করতে পারো। বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা হয় অন্তরীকরণটা খুব ভালো মতোই হয়তো বা করতে পারে, বাট যোগজীকরণটা পারে না। তো যেহেতু জিএসটিতে টাইম কম থাকে, তো আমি তাদেরকে বলি তুমি যোগজীকরণ থেকে যে কোশ্চেন আসবে সেটা স্কিপ করো, যদি সহজ তোমাদের আয়ত্ত না থাকে তাহলে তুমি স্কিপ করো, তুমি অন্তরীকরণটাতে বেশি ফোকাস করো, কারণ এখান থেকে 3 থেকে 4টা কোশ্চেন, 5টা কোশ্চেন, 6টা কোশ্চেনও থাকে। তো সেক্ষেত্রে অন্তরীকরণ যেহেতু পেরে আমার এতগুলো মার্ক আসতেছে, তাহলে আমি কেন ছাড়বো? তো প্রথম পদের ক্ষেত্রে এই 4টা চ্যাপ্টার আমরা দেখব। ম্যাট্রিক্স নির্ণয় থেকে যে কোশ্চেন আসবে সেটা খুবই সুপার ইজি হয়, বা তোমার বিপরীত নির্ণয় করতে পারে, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারে। তো সেই কোশ্চেনগুলোও কিন্তু খুব একটা আহামরি কঠিন হয় না। তো ওগুলো নিয়ে প্রেশার না নিয়ে 3, 4, 7 এবং 9 এই চ্যাপ্টারগুলো আমরা ভালো মতো দেখবো লাস্ট মোমেন্টে। এবং সেকেন্ড পেপার থেকে সব থেকে নাম্বার তোলা এই যে জটিল সংখ্যা, বহুপদী এবং কণিক, বাট এই 3টা চ্যাপ্টারের যাদের হচ্ছে প্রবলেম আছে তারা চেষ্টা করবা যে বিপরীত ত্রিকোণমিতিতে অ্যান্সার করার। বাট আমি এতটুকু বিশ্বাস করতে পারি যে এগুলো যেহেতু ছোটো ছোটো চ্যাপ্টার, জটিল সংখ্যাতে মাত্র টপিকই আছে 3টা, এই 3টা টপিক থেকে বারবার জিএসটি কোশ্চেন করতেছে। বহুপদীতে টপিকই আছে 4টা, কণিকে একটু বেশি টপিক আছে, বাট স্টিল এই চ্যাপ্টারগুলো থেকে নাম্বার তোলাটা ইজি, মানে গতানুগতিক টাইপের বাইরে কোশ্চেন হয় না।
বাকি চ্যাপ্টার তুমি চাইলে রিভিশন দিতে পারো, বাট আমি বলবো এই 3টা চ্যাপ্টার তোমাকে মাস্ট রিভিশন দিতে হবে। এবং এখানে ম্যাথের ক্ষেত্রে আমি বারবার একটা কথা বলি, প্রশ্ন ব্যাংকের বিকল্প কিছুই নেই, প্রশ্ন ব্যাংকের বাইরে কিছু আসবে না। এবং এর পাশাপাশি তুমি চাইলে জাস্ট প্রতিটা চ্যাপ্টার যখন শেষ করবা, কথার কথা তোমার এখানে মাত্র 4টা চ্যাপ্টার, এখানে 3টা চ্যাপ্টার, 7টা চ্যাপ্টার ধরো তুমি রিভিশন দিয়ে যাবে লাস্ট মোমেন্টে। জাস্ট ওই 7টা চ্যাপ্টারের উপরে তুমি প্রতিটা চ্যাপ্টার যখন রিভিশন দিচ্ছ একটা করে এক্সাম দাও। আমাদের ওখানে দেখবা এক্সাম দেওয়া আছে, এক্সাম ব্যাচে প্রতিটা চ্যাপ্টারের উপর জাস্ট ওই প্রতিটা চ্যাপ্টারের উপর এক্সাম দিলে তোমার হচ্ছে কনফিডেন্সটা বাড়বে এবং তোমার আরেকবার হচ্ছে প্র্যাকটিসটা হয়ে যাবে। তো উল্টা পাল্টা অনেক জায়গা থেকে প্রশ্ন প্র্যাকটিস না করে আমাদের এক্সামগুলো দাও, অথবা যেখানেই পারো অন্য কোনো প্ল্যাটফর্ম হইলেও হবে, তুমি সেখানেও এক্সাম দিতে পারো, কোনো প্রবলেম নেই। বাট এক্সামটা দিলে কী হবে, ম্যাথের যে উইকনেসটা আছে বা ম্যাথ নিয়ে তোমার যে কনফিডেন্স গ্রো হচ্ছে না সেটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমি একটু বায়োলজি নিয়ে কথা বলি। যেহেতু বায়োলজির এখানে অনেকগুলো পাবলিক আছে যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিয়েছে, মেডিকেল হয় নাই, কোথাও হয় নাই, তারা ট্রাই করতেছে বায়োলজিতে কেমনে বেশি মার্ক নিয়ে আসা যায়। তোমাদের মধ্যে অনেকেই আসো যারা বায়োলজিতে বেশি মার্ক নিয়ে আসা চিন্তা করো যে ভাই 25-এর মধ্যে আমি অ্যাটলিস্ট 20 মার্ক নিয়ে আসতে চাই। অনেকে 22ও টার্গেট করে রাখছে যে বায়োলজিতে আমি কীভাবে মার্ক নিয়ে আসি। একটা কথা এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আবুল হাসান স্যারের বই এবং গাজী আজমল স্যারের বই থেকে তোমার ম্যাক্সিমাম কোশ্চেন আসে, বাট যদি কোনো কোশ্চেন এর বাইরে থেকে আসে সেটা মাজেদা বেগম ম্যামের বই থেকে হতে পারে। জিএসসিতে এরকম রেকর্ড আছে যে মাজেদা বেগম ম্যামের বই থেকে কয়েকটা প্রশ্ন আসছে, বা আলিম স্যারের বই থেকেও আসতে পারে। তো সেগুলো নিয়ে প্যানিক করা যাবে না। 2-3টা কোশ্চেন যদি বাইরে থেকে থাকে সেগুলো আল্লাহর নামে ছেড়ে আসতে হবে, ওগুলো নিয়ে কোনো প্যারা নেওয়া যাবে না। বাট যেই জিনিসটা আমাদেরকে ইনশিওর করতে হবে যে আমরা কোন চ্যাপ্টারগুলো আমাদের শিওর কমন আসছে। যেমন প্রথম পত্র থেকে আমাদের হচ্ছে কোষের গঠন থেকে কোশ্চেন আসতেছে, কোষের গঠন আমাদেরকে পড়তে হবে, খুবই ভালো মতো পড়তে হবে। 2 নাম্বার চ্যাপ্টার অর্থাৎ কোষের বিভাজন, কোষ বিভাজনটা আমরা পড়লে আমরা কমন পাচ্ছি মিনিমাম 2 নাম্বার থেকে, 1 নাম্বার তো আসবেই, দুইটা নাম্বার কিন্তু এখানে আমার সিকিউর হয়ে যাচ্ছে। এরপর আমাদের অনুজীব, এই চ্যাপ্টারটা থেকেও কিন্তু আমাদের কমন আসছে, তার মানে আমি শিওর কমন পাচ্ছি এই 3টা চ্যাপ্টার থেকে। সো এই 3টা চ্যাপ্টার আমি খুবই ভালো মতো দেখে যাব। এখন এখানে 2টা গ্রুপ থাকতে পারে, একটা গ্রুপ হলো বই পড়ছে, মেইন বুক তুমি চাইলে যে দাগানো অংশগুলো আছে ওগুলাই বারবার রিভিশন দিতে পারো। বা সব থেকে আরেকটা ইন্টারেস্টিং পার্ট হলো যারা মেইন বুক পড়ো নাই, এখন আর মেইন বুক দেখার টাইম নেই। মেইন বুক যদি এখন পড়তে যাও তাহলে দেখা যাবে যে তোমার 4 ঘন্টা 5 ঘন্টা ওই মেইন বুকেই যাবে। তোমার এখন যেটা দরকার সেটা হলো যে তুমি যে কোনো একটা ইনফোভিত্তিক বাজারের বই নিবা, জয়কলি হইতে পারে, ঠিক আছে? অনেকেই যেটা করে যে মেডি বায়োলজি পড়ে, হ্যাঁ মেডি বায়োলজি তুমি পড়তে পারো। এরপর তুমি চাইলে রেটিনা ডাইজেস্ট পড়তে পারো, রেটিনা ডাইজেস্ট কিন্তু অনেক রিচ, অনেক ভালো। এরপর তুমি চাইলে উন্মেষের মেরিট্রিক্স পড়তে পারো। মেরিট্রিক্স আমার পার্সোনালভাবে আমি হচ্ছে মেরিট্রিক্সটাকে আমার ভালো লাগে, সো তুমি চাইলে মেরিট্রিক্সও পড়তে পারো, কোনো প্রবলেম নেই। বাজারে এরকম অসংখ্য বই আছে যেগুলো তোমাকে একটা চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট লাইনগুলো আছে সেগুলো তোমাকে দিয়ে দিবে। মনে রাখতে হবে গুচ্ছের যে মেডিকেলের মতো কিন্তু গুচ্ছের প্রশ্নের প্যাটার্ন না, ঠিক আছে? মেডিকেলে তোমাকে অনেকভাবেই দিতে পারে, বাট গুচ্ছতে ম্যাক্সিমাম প্রশ্ন থাকবে যেগুলা জাস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো থেকে পিক করা। আজগবি কোশ্চেন যদি আসে সেগুলো না পারলে চান্স মিস হয় না, বাট ইম্পর্টেন্ট লাইনগুলো পড়তে চাইলে তুমি চাইলে মেইন বুকের দাগানো লাইন পড়তে পারো, এটা একটা তোমার সামনে অপশন। আর একটা অপশন হলো ইনফো ভিত্তিক বাজারে যে কোনো একটা বই তুমি পড়তে পারো, সেটা হইতে পারে তোমার যে কোনো পাবলিকেশনের বই বা কোচিং সেন্টারের বই, কোনো সমস্যা নেই, ঠিক আছে? জাস্ট পড়লেই হয়ে গেল। এরপর আসো যে একটু ডিটেলে পড়া লাগবে এই চ্যাপ্টারগুলো, 9ম এবং 11তম চ্যাপ্টার, অর্থাৎ উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে যেহেতু আমাদের একটু ডিটেলে কোশ্চেন আসে, তো আমরা ট্রাই করব এখানে সময় নিয়ে উদ্ভিদ শারীরতত্ত্বটার পিছনে, যেমন আগে যে চ্যাপ্টারগুলোর পিছনে তুমি 1 ঘন্টা সময় দিতা, তুমি চেষ্টা করবা উদ্ভিদ শারীরতত্ত্ব এবং জীব প্রযুক্তি এই 2টা চ্যাপ্টারের পিছনে বেশি টাইম দেওয়ার, কারণ এখান থেকে কোশ্চেন বানানোর অনেক স্কোপ আছে। তো সেক্ষেত্রে যশোরের প্রশ্ন যদি তুমি দেখো তাহলে দেখবা যে তারা এই কোশ্চেনগুলো বারবার দিছে। উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে দেখা যাচ্ছে যে একই প্রশ্ন তারা বারবার রিপিট করতেছে। তো তোমরা চেষ্টা করবো উদ্ভিদ শারীরতত্ত্ব এবং জীব প্রযুক্তিটা একটু ডিটেলে পড়া বলতে যারা মেইন বুক পড়ছো মেইন বুকই পড়ো, আর যারা মেইন বুক পড়ো নাই তারা তোমার কাছে যে বইটা আছে, যে গাইড বুকটা আছে সেটাই পড়ো, ঠিক আছে? আচ্ছা, এবার আসো যে আমরা সেকেন্ড পেপারের ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আনছি তার প্রধান এবং সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে পড়ে হইল প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এবং প্রাণীর পরিচিতি। ওই একই মলাস্কা, একই পরিফেরা, একই একাইনোডার্মাটা, এগুলো থেকে বারবার ঘুরে ফিরে প্রশ্ন করতেছে। তো এই জায়গাগুলো যাতে আমাদের মিস্টেক না হয়, অনেকেই আসি আমরা যারা কনফিউজড হয়ে যাই যে কোশ্চেনগুলো আসতেছে আমি আসলে ঠিকমতো অ্যান্সার করতে পারতেছি কিনা। তো আমি বলবো প্রাণীর বিভিন্নতা এবং প্রাণীর পরিচিতি এই 2টা চ্যাপ্টার তোমরা শেষ মুহূর্তে এসে রিভিশন দিবা। এই 7 দিনে তোমার পড়া রুটিনের মধ্যে অবশ্যই এই 2টা চ্যাপ্টার থাকা চাই। জীববিজ্ঞানের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখান থেকে সহজ প্রশ্ন আসলেও তুমি কনফিউজ হয়ে যেতে পারো যে ভাই এটা কি মলাস্কার মধ্যে ছিল, নাকি এটা অ্যানালিটের মধ্যে ছিল, নাকি এটা পরিফেরার মধ্যে ছিল, তুমি কনফিউজ হয়ে যেতে পারো। তো সেক্ষেত্রে আমি বলবো এই 2টা চ্যাপ্টার একটু ভালো মতো দেখবা। আর প্রাণীর পরিচিতি থেকে খুব একটা টাফ কোশ্চেন আসে না, যেগুলো আসে সেগুলো ইনফোভিত্তিক, জাস্ট ওগুলো দাগানো বই, অথবা তুমি যে কোনো একটা বাজারে বই পড়লে হয়ে যাবে, গাইড বই পড়লে হয়ে যাবে, ঠিক আছে? বাট এই চ্যাপ্টারগুলো খুবই ভালো মতো পড়তে হবে, কারণ এখান থেকে আমার ইজিলি 5-6 মার্ক কমন আসতেছে, এর বেশিও আসতে পারে। তো যেক্ষেত্রে যেহেতু এত নাম্বার আসতেছে তাহলে আমরা এটা কেন মিস করব। এবার আসলে রক্ত সংবহন,
এই চ্যাপ্টারটা থেকে যশোর কোশ্চেন করছে, তার মানে রক্ত সংবহন তোমরা হচ্ছে একটু ভালো মতো পড়বা, এবং যারা মেডিকেলের স্টাইলে পড়েছো তারা জাস্ট মেডিকেল স্টাইলেই এটাকে রিভিশন দিয়ে যাবা। এবং জিনতত্ত্ব বিবর্তন থেকে কিন্তু বিভিন্নভাবে কোশ্চেন পেঁচানো যায়। তো যদি কোশ্চেন জিনতত্ত্ব বিবর্তন থেকে আসে তাহলে দেখবা যে হয় রক্তের গ্রুপ থেকে আসতেই পারে, আবার না হইলে তোমাকে কিন্তু জিনতত্ত্ব বিবর্তনের বিভিন্ন রকমের হচ্ছে যে টিপিক্যাল যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো দিয়ে দিতে পারে, ঠিক আছে। তো এর জন্য আমি বলবো যে জিনতত্ত্ব বিবর্তনের জন্য তোমরা যারা মেইন বুক পড়ছো তারা এর পাশাপাশি একটু ভার্সিটির প্রশ্নগুলো একটু সলভ করতে পারো, কিউ ব্যাংক থেকে অর্থাৎ কোশ্চেন ব্যাংক থেকে তোমরা কোশ্চেনগুলো একটু সলভ করে যেতে পারো, কারণ জিনতত্ত্ব বিবর্তন থেকে না কোশ্চেনটা একটু ট্রিকি করা যায়, যেহেতু স্যারেরা একটু ট্রিকি কোশ্চেন করবেই। তো এখানে তোমাকে জাস্ট বলবে না যে তোমার হচ্ছে গ্রেগর জন মেন্ডেল নিয়ে প্রশ্ন করবে না, এখানে জাস্ট তোমাকে কিছু ব্রেন স্টর্মিং কিছু জিনিসপাতি কিন্তু দিয়ে দিবে। সো ব্রেন স্টর্মিং যেহেতু আমার হচ্ছে, সেক্ষেত্রে আমাকে কিন্তু এখানে কোশ্চেন ব্যাংক একটু সলভ করতে হবে। তো এই ছিল বিষয়বস্তু। বায়োলজির ক্ষেত্রে আমি বলে দিলাম যে যদি তুমি আমাকে অন্যান্য সাবজেক্টের মতো বলো যে বায়োলজির ক্ষেত্রে আমি কোন কোন চ্যাপ্টার পড়বো, তাহলে আমি বলবো যে 1, 2, 4 এই চ্যাপ্টারগুলো ফার্স্ট পেপার থেকে, বোটানির ক্ষেত্রে 1, 2, 4 এগুলো আমরা শিওর কমন পাচ্ছি, এগুলো পড়তে হবে। এবং এর পাশাপাশি উদ্ভিদ শারীরতত্ত্ব এবং জীব প্রযুক্তি আমরা ডিটেলে পড়বো। আমরা প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস এবং প্রাণীর পরিচিতি এইটাকে আমাদের খুবই ভালো মতো পড়তে হবে, কারণ দ্বিতীয় পত্র থেকে এখানে কোশ্চেন আসবে। এরপর রক্ত সংবহন এবং জিনতত্ত্ব বিবর্তন থেকে আমরা পড়বো, এবং জিনতত্ত্ব বিবর্তন থেকে বেসিক্যালি আমরা কোশ্চেন ব্যাংকটা সলভ করব, ঠিক আছে। কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে, কারণ এখানে বিভিন্ন টাইপের কোশ্চেন পেঁচানো যায়। এবারে আসো, যারা বায়োলজি এবং হচ্ছে হায়ার ম্যাথ যে কোনো একটার পরিবর্তে বাংলা অথবা ইংলিশ দাগাতে চাচ্ছ, তারা কি করবা? বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে একটু বলে দেই, এখানে তোমাকে মূল বইটা একটু রিডিং পড়তে হবে, ঠিক আছে। গদ্য, পদ্য, নাটক, উপন্যাস, এই যে 4টা যে ডিপার্টমেন্ট, এখানে তোমাকে কিন্তু আলাদা আলাদা করে একটু রিডিং পড়তে হবে। বইটা খুলে একটু রিডিং পড়ো, ঠিক আছে, প্রথম কথা। সেকেন্ড কথা হলো সাজেশনের যে এমসিকিউগুলো আমরা দিয়ে দিয়েছি, জাস্ট ওগুলো প্র্যাকটিস করো। যেমন ধরো অপরিচিতা তুমি পড়ে আসলা, এখন অপরিচিতার এমসিকিউগুলো তুমি কোথায় পাবা? আমাদের ওয়েবসাইটে চলে যাবা, ওখানে দেখবা যে আমাদের বাংলা সাজেশন বুকে দেওয়া আছে, এবং এর পাশাপাশি তুমি চাইলে আমাদের ওখানে এক্সামও দিতে পারবা, ঠিক আছে। প্রত্যেকটা টপিকের উপর যেহেতু এক্সাম আছে, তো তোমার কাজ হবে মূল বইটা অবশ্যই রিডিং পড়তে হবে। মূল বইয়ের বিকল্প বাংলা প্রথম পত্রে কিছু নাই, এবং প্র্যাকটিসের জন্য জাস্ট তুমি সাজেশনে যে এমসিকিউগুলো দেওয়া থাকবে ওগুলাই করবা, কারণ ওগুলাই হচ্ছে তোমার বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্ন থেকে আমরা কিন্তু দিয়ে দিছি, এবং ওখানে কিন্তু যশোরের প্রশ্ন দেওয়া আছে। এক্সাম ব্যাচের যে এক্সামে যে কোশ্চেনগুলো দেখবা ওগুলো হয় তোমার যশোর থেকে করা হয়েছে অথবা ওই টপিকগুলো থেকে করা হয়েছে। আচ্ছা, গেল। এরপর আসো যে বাংলা দ্বিতীয়র ক্ষেত্রে তোমরা অনেকেই টেনশন করো, যেহেতু বাংলা দ্বিতীয় পত্র থেকেও হিউজ একটা পরিমাণ কোশ্চেন আসে, সমাস, কারক, এরপর উপসর্গ, এগুলো থেকে কোশ্চেন আসে, তো এগুলো নিয়ে তোমরা টেনশন করো। তো আমি এক্ষেত্রে বলবো যে বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমাদের সাজেশন বুকটা আছে, এমসিকিউ সহ দেওয়া আছে, অর্থাৎ একটা টপিক দেওয়া আছে, ওই টপিকের আলোচনা দেওয়া আছে, প্লাস ওখানে যতগুলো এমসিকিউ সম্ভব সবগুলো আমরা দিয়ে দিছি। তো জাস্ট তোমাকে যেটা করতে হবে, এখন তুমি ওয়েবসাইটে গিয়ে ধরো তোমার কথার কথা বাংলায় তুমি দাগাবা। তো বাংলার ক্ষেত্রে এখন এই লাস্ট 7 দিনে তোমার একটা টাইম থাকবে যে আমি 30 মিনিট বাংলা দ্বিতীয় পিছনে দিব, ওটা খুলে দেখবা যে ওখানে কী কী আছে, সাজেশন বুকটা জাস্ট পড়ে যাবা, ঠিক আছে। এটা যদি তুমি শেষ করতে পারো, তোমার বাংলা দ্বিতীয় থেকে যে প্রশ্নই আসুক তোমাকে আটকাতে পারবে না। হয় তুমি ডিরেক্ট কমন পাবা, আর না হইলে তুমি প্রশ্ন দেখে বুঝতে পারবা যে অ্যান্সার কোনটা হবে, কারণ এখানে বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে যদি খুবই হাইব্রিড কোশ্চেন করে বসে তাহলে সেটা কিন্তু সবার জন্য টাফ হবে। বাট তোমার মেইন ইম্পর্টেন্ট জায়গাগুলো যাতে মিস না হয়, এই কারণে কিন্তু আমরা সাজেশন বুকে যতগুলো এমসিকিউ আসা সম্ভব সবগুলো দিয়ে দিয়েছি, যাতে আমরা হুবহু কমন ফেলাইতে পারি। তো এইভাবে বাংলাটা তোমরা কমপ্লিট করবা। আর বাংলার ক্ষেত্রে অত প্রেশার নেওয়ার কিছু নাই, তবে কিছু কোশ্চেন থাকবে যেটা একটু কনফিউজড, কারণ ওখানে দিয়ে দেওয়া থাকতে পারে যে তোমার একটা লাইন তুলে দিয়ে বললো যে এটার ভাবার্থ কী। তো এই লাইফের যে কোশ্চেনগুলো থাকবে, যেগুলো ডিরেক্ট আমার কমন আসতেছে না, সেগুলো আমরা ভেবেচিন্তে অ্যান্সার করবো, অথবা আমরা চাইলে এগুলোকে স্কিপ করতে পারি। তোমরা স্কিপ করা মেন্টালিটি যদি তৈরি না করতে পারো, জিএসটিতে কিন্তু শুধু নেগেটিভ খাবা, ঠিক আছে। এবার আসো ইংরেজি যারা দাগাইতে চাও, অনেকেরই আমার ব্যাচের স্টুডেন্টরা আছে যারা হচ্ছে ইংরেজি অ্যান্সার করবা। তো ইংরেজি নিয়ে তোমরা অনেক প্রশ্ন করেছো, ভাইয়া ইংলিশ ফর টুডে বইটা তো পড়তে পারতেছি না, এতদিনও পড়া হয় নাই, সেক্ষেত্রে কী করা যায়? তো ইংরেজির ক্ষেত্রে আমি বলবো যে এই 7 দিনে তুমি প্রতিদিন একটা করে হইলেও তুমি লেসন শেষ করবা। 7 দিনে অন্ততপক্ষে 7টা হইলেও তোমার এখান থেকে যতটুকু কমন আসে সেটা দিয়েও হয়ে যাবে, বা আগে থেকে যারা পড়ে আসছো তারা এই 7 দিনে আবার রিভিশন দিবা। তো ইংলিশ ফর টুডে বইটা একটু দেখা চাই, ঠিক আছে। গুচ্ছের ক্ষেত্রে ইংলিশ ফর টুডে বইটার গুরুত্ব অনেক বেশি। তো তোমরা যেটা করবে, শর্ট সিলেবাসে যতটুকু অংশ আছে ওইটুকু অংশকে তোমরা একটু পড়বা, মিনিং সহ একটু পড়বা, কারণ এখান থেকে ডিরেক্ট তুমি ভোকাবুলারি কমন পাইতে পারো, অথবা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডগুলো এখান থেকে ডিরেক্ট কমন আসে। তো ইংলিশ ফর টুডে বইটা পড়াটা খুবই বুদ্ধিমানের কাজ। এরপর আসলে হচ্ছে কোয়েশ্চেন কোথা থেকে সলভ করবো। এতদিন বলছি যে টপিক ওয়াইজ কোয়েশ্চেন সলভ করতে হবে, বাট এই লাস্ট মোমেন্টে এসে তোমরা কী করবা, বিসিএসের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো সলভ করো, কারণ বিসিএসের কোয়েশ্চেন থেকে হুবহু জিএসটিতে কমন পড়ে।
বিভিন্ন ব্যাংকের এই জিনিসটা আমি বলতে চাইনি, তারপর আমাকে যেহেতু কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা দেখেছি যে জিএসটির যে কোশ্চেনগুলো আছে সেগুলো কোনো না কোনো আবার ব্যাংকে আসছিল। তো তোমরা যদি মানে এক্সট্রা করে দেখতে চাও তাহলে ব্যাংকে যে কোশ্চেনগুলো থাকবে সেগুলোও কিন্তু তুমি দেখতে পারো। এবং সর্বশেষ তোমার যশোরের যে প্রশ্নগুলো আছে বিগত 10 বছরের, সেগুলো তুমি যশোরের কোশ্চেন ব্যাংকগুলোও তুমি হচ্ছে সলভ করতে পারো। অর্থাৎ এই 3টা টাস্ক তোমাকে করতে হবে। লাস্ট মোমেন্টে এসে কোশ্চেন সলভ করতে গেলে তোমার ঢাকা, রাজশাহী, চিটাগাং এগুলো লাগবে না। তুমি বিসিএসের কোশ্চেন সব থেকে ইম্পর্টেন্ট, এরপর যশোরের, যেহেতু যশোর এবার কোশ্চেন করবে, এবং পাশাপাশি তুমি চাইলে বিসিএসের কোশ্চেনগুলো একটা হালকা দেখতে পারো ব্যাংকের কোশ্চেনের সাথে, ঠিক আছে? এটা আসলে তুমি হচ্ছে তোমার মতো করে ডিজাইন করে নেবা যে তুমি কোন সময়ে কোনটা দেখবা, বাট এগুলো হচ্ছে ম্যান্ডেটরি। আর ইংরেজির ক্ষেত্রে একটা কথা হইলো যে ইংরেজির ক্ষেত্রে তোমার নাম্বার পাওয়ার চান্সটা অনেক বেশি থাকে। বাংলার ক্ষেত্রে এখানে কিছু জায়গাতে কনফিউজড করে দেয়, বাট ইংরেজির ক্ষেত্রে নাম্বার তোলাটা বাংলার থেকেও ইজি, কারণ এখানে তোমাকে ঘোরায় পেঁচায় অনেক কিছু দিবে না। রুলস যদি জানো তাহলে হয়ে যাবে। এখন কথা হচ্ছে ভাই রুলসের পিছনে বেশি টাইম দিব নাকি প্র্যাকটিস করবো বেশি? দেখো অ্যাডমিশনের ক্ষেত্রে না রুলসটা অতটা ফ্যাক্ট করে না। অনেক সময় দেখা যায় যে একটা জিনিস পড়েও বোঝা যায় যে কোনটা অ্যান্সার হবে। সেক্ষেত্রে রুলস বেশি না পড়ে, রুলস একবার দেখতে পারো, একবার দেখতে পারো, বাট রুলসের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে প্র্যাকটিস করা। এই জন্য আমরা হচ্ছে ইংরেজির ক্ষেত্রে প্রত্যেকটা তোমার টপিকের উপরে কিন্তু আমরা এক্সাম দিয়ে রাখছি। যেমন কথার কথা তুমি নাউন রিভিশন দিছো, নাউনের উপর আমাদের এক্সাম আছে, তুমি চাইলে ওটাও দিতে পারো। তো প্রত্যেকটা টপিকের উপর কিন্তু আমরা এক্সাম দিয়ে রাখছি। তো তোমার কাজ হবে ইংরেজির জন্য জাস্ট অতটুকুই পড়ে দেন এসে তুমি হচ্ছে প্র্যাকটিস করবা। প্র্যাকটিসের ক্ষেত্রে কী প্র্যাকটিস করবে সেটা এখানে বলা আছে, প্লাস তুমি এক্সাম দিবা, এটাই। সো এইভাবে ইনশাল্লাহ পড়ো, যার যেটা টার্গেট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ দাগাও, কোনো প্রবলেম নাই। তুমি চাইলে অন্যান্য সাবজেক্টও দাগাতে পারো, কোনো প্রবলেম নাই। বাট তুমি যেটাই দাগাও প্রসেসটা যাতে এইভাবে থাকে। তো সামারিটা আমি এখন টানি, সেটা হচ্ছে যে তোমরা যে সাবজেক্টটি পড়ো কোনো প্রবলেম নাই, বাট এইভাবে আগাও, ফ্রিকোয়েন্টলি আগাও, যে আমি স্টেপগুলো ফলো করবো। জাস্ট তুমি যদি এই 7 দিন সব কিছু বন্ধ করো, অর্থাৎ তোমার সোশ্যাল মিডিয়া আমরা কিন্তু ইউজ করতে বলি না, আমাদের কিন্তু কোনো কার্যক্রম এখন ফেসবুকে চলতেছে না, বিকজ তোমরা অনেকে ডিস্ট্রাক্টেড হয়ে যাও। আমাদের সবগুলো এক্সামও কিন্তু আমরা ওয়েবসাইটে নিয়ে গেছি, প্লাস আমাদের জাস্ট একটা টেলিগ্রাম গ্রুপ আছে, ঠিক আছে? টেলিগ্রাম আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের আমরা হচ্ছে প্রথমে ছিলাম, পরে হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে কিন্তু আমরা ওখান থেকে শিফট করে আমরা টেলিগ্রামে নিয়ে গেছি, যাতে করে তোমাদের পরিবেশটা তৈরি হয় পড়াশোনা করার, তোমরা যাতে ডিস্ট্রাক্টেড না হয়ে যাও। তো আমাদের সবগুলো এক্সাম এবং দাগানো বই, প্রশ্ন ব্যাংক, সাজেশন সব কিছুই আমরা ওয়েবসাইটে দিয়ে দিয়েছি। তোমার কাজ হবে পড়াশোনা করা এবং ওয়েবসাইটে ঢুকে জাস্ট তোমার যেটা নিড সেটা তুমি ওখান থেকে পেয়ে যাবা, ঠিক আছে? আর যারা এখন এক্সাম ব্যাচে অ্যাড হও নাই, তারা এখন ডিসকাউন্ট চলতেছে, যেহেতু তোমরা চাইলে অ্যাড হয়ে যেতে পারো। আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। সো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।